পৃথিবীর মাটি ছুঁয়ে কে কি করেছে কিছু কিছু দেখতে পাই। এখানে যথেষ্ট হচ্ছে না জমি, চাঁদে কেউ কেউ কিনে নিচ্ছে, ছুঁয়ে দেখছে। 11-এ আমি ছুঁয়েছিলাম পিবি শেলির মুন। তারপর অনেক বছর পর খাতা খুলে দেখি বাদ দেওয়া অর্গানটাই যত সমস্যায় ফেলেছিল। আকাশে ওঠার জন্য পৃথিবীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্য তুমি কি ক্লান্ত, বিষাদগ্রস্ত? সঙ্গীহীন নক্ষত্রের মতোই তুমি কি ঘুরে চলেছ? ফাঁকা চোখের মতো তোমার রূপের কি অনবরত বদল হচ্ছে? এখানে একটা বাক্য ভুল আছে কিনা বুঝতে পারলাম না। ফাঁকা চোখের মতো তোমার রূপের কি অনবরত হয়ে বদল হচ্ছে? এই হয়েটা বোধহয় মুদ্রণ প্রমাদকে আমরা কিন্তু খুব সিরিয়াসলি নিই। আমরা এতটাই মাছি মারা কেরানি পাঠক যে মুদ্রণ প্রমাদকে ভাবি একটা বোধহয় ফিনেগান সোয়েকের মতো দুরূহ দুর্বোধ্য। ফাঁকা চোখের মতো তোমার রূপের কি অনবরত বদল হচ্ছে? সবার মধ্যে সবার আলাদা আলাদা জন্ম। মা এন্ড্রিমিডা ইহারিকা। সেদিন ভালো হয়েছিল, মানে লিটল ম্যাগাজিন মেলাতে আমরা মাঝে মাঝে মুক্তাঞ্চলে আখড়াগার ছিলাম, তো ওখানে আমি ভিক্টর তো ভুজঙ্গ সবাই আমরা তখন মানে অন্যই প্লেনে মানে ওই তোমার ইথারে বিচরণ করছি, মানে হাই অল্টিটিউড। তখন প্রশান্ত বলল যে এই হচ্ছে বই, আর শেষ কবিতাটা এই। ও পাত্তা দিইনি, আমরা পাত্তা দিই না, আমরা পুরো মানে অ্যাবসলিউট স্কেপটিক্যালিটির মধ্যেই আমরা বিচরণ করি। এই বইটির নাম পরে বলবো না, এখন বলবো। আকাশে কাগজের ছুট, মৌনী মণ্ডল। আলাপ আছে কিনা মনে নেই। তা ওটি আমাকে শেষ মুহূর্তে কিছু বই হস্তগত হয়েছে। আমাদের অংশুমান, ও আমার উপন্যাসের চরিত্র, সবাইকে আমি চরিত্রে রিডিউস করে দিই। এই বইটি পেয়েছি, আর অংশুর বই পেয়েছি, আর প্রশান্তর বই পেয়েছি। আমি চাইছিলাম না, ওরাও দিচ্ছিল না, তো এটা আকছি চলছিল আর কি। এবার এই বইটি আকাশে কাগজের ছুট পড়ার এখনো আমি রক্ত করে উঠিনি, একটু ব্রাউজ মতো করছি আর কি। তো তাও একটু আগে একটা পিয়ালিকে একটা শোনালাম বোধহয়। তারপর শুভ্রার সঙ্গে কথা হলো, শুভ্রাকেও একটা পড়ে শোনাতাম, কিন্তু মানে শুভ্রা মুখার্জি সেও বড় জিনিয়াস আর কি, কিন্তু ওই হয় আবার ফোন আসতে পারে ডার্লিংয়ের, তখন কেটে দিতে হবে। এমতাবস্থায় আরেকটি কবিতা সব কাল রাত থেকে পড়তে শুরু করেছি। বই ফেলে রাখি আমরা, পড়ি না, তারপর পড়ে ক্রাশ খেয়ে যাই, মানে চকনাচুর হয়ে যাই। এটা একটা মজা। আর আমি তো কবিতা লিখতে পারি না। গীতা চট্টোপাধ্যায়ের ছাদের মতো একটা সুন্দর কবিতার নাম দেখলাম, সেটা আলাদা নাম। আচ্ছা, কবিতাগুলো সব হারিয়ে ফেলেছি এর মধ্যে, কি যে হবে। চলে যাচ্ছে পাবলো হানি। আমি ঘুমিয়ে পড়ি, তুমি জেগে থাকো। তুমি যখন ঘুমাও আমি জেগে যাই। কান্নারা আমাকে শোনাতে কাঁদে। আমি ছুটে যাই, তুলে আনি অনেকদিন পর। কাল রাতে এটা আবারও ঘটেছে। গোলাপি হাফ প্যান্ট পা মোছাকেও বিছানা করলো। লিখতে গিয়ে এত দুঃখ পাচ্ছি, লিখতে পারছি না। কি করে ভুলবো চিঁচি ডাকে ভাঙা পায়ে আশ্রয় চাওয়া। তাই আবছা হওয়া পর্যন্ত 2 দিন অপেক্ষা করতে হলো। না হলে লিখতে পারছিলাম না। লাল লাল জিভ, দুধের বোতল। সদ্যজাতর কি করে সহ্য হবে হাড় আলাদা হয়ে যাওয়া। এখন আবার চোখে চলে এলো, জিভটা ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। 2-3 মিনিট ছাড়া ছাড়া একবার দুবার ব্যথায় ডেকে ওঠা থেমে গেল।
আমার এক রাতের সন্তান চলে যাচ্ছে পাবলো হানি। সাবাস গর্ভপাত অনন্য একটা কবিতা লিখেছিলেন। তারপর এটা তো সাবাস গর্ভপাত বাই ডিফল্ট লিখতেই হবে, তার আগে তো ওই মক্কেল আমাদের শক্তি, আমাদের মৌনী শক্তির ভক্ত একটা লাইনে পেলাম, ও তার আগের লাইনটাকে আমি ডিসলোকেট করেছি যে শক্তির নেশা ওকে ধরে গেছে আর কি, কিন্তু তারপরের লাইনটাই শক্তি প্রসঙ্গ, ওই জ্বলন্ত রুমালের গল্পটা আছে। অনন্য সাবাস গর্ভপাত লিখেছিল কারণ হচ্ছে ও যে কবিতাটাকে গুরু কবিতা মনে করে, ইষ্ট কবিতা মনে করে, জপ কবিতা মনে করে, সেটা হচ্ছে জরাসন্ধ। আমার খুবই অপছন্দের একটি কবিতা, অন্তত এথিক্যালি। হ্যাঁ, আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে, ওটা একজন বলার রাইট নেই, যদি আমরা সুইসাইডিয়াল হইও। হ্যাঁ, এবং আলবেয়ার কামু, তারপর আমাদের ইয়ে কি বলে, ওই যেটা আমি একটা পোস্টে লিখেছি, প্রশান্ত যদিও কন্ট্রাডিক্ট করলো, সেটা ওর কনটেক্সটে ঠিকই আছে, কিন্তু আমার কথাটা হচ্ছে বিপন্ন বিস্ময়ে আমি জীবনানন্দিয়ান গিমিক মনে করি। কারণ হচ্ছে কেউ বিপন্ন বিস্ময়ের জন্য আত্মঘাতী হয় এটা আমি অতটা বিলিভ করি না, কিন্তু যেটা হলো সেটা ঠিক আছে, এগুলো তো বিতর্ক নিষ্পত্তি নিষ্প্রয়োজন, বিতর্ক চলতে থাকবে, কিন্তু আমার মনে হয় মানুষ খুব স্থূল আর ইয়ে কারণেই আত্মঘাতী হয়, হ্যাঁ, অর্থাভাবে। সেই জন্য যতীনের প্রসঙ্গটা এসেছিল আমাদের কারোর সঙ্গে আলোচনায়, সেদিনকে সুদীপ্ত আর সুস্মিতার সঙ্গে আড্ডা হচ্ছিল, তখন যতীনের প্রসঙ্গটা যে খুবই মর্মান্তিক। হ্যাঁ, যাই হোক, এবার সব কবিতা তো পড়িও নি, আর কবিতা প্রিয় কবিতাগুলো তো অলরেডি খুব আদিষ্ট কবি মৌনী মণ্ডল, মানে বিস্ময়কর, এবং ও আমার উপন্যাসে ক্রমশ চরিত্র হয়ে উঠছে, অলরেডি এন্ট্রি নিয়েছে আর কি। সূর্য এখন আমার অনেকটা কাছে চলে এসেছে, এই লাইনটাই তো যথেষ্ট একটা কবিতার পক্ষে, আর কি কিছু লাগে? সূর্য এখন আমার অনেকটা কাছে চলে এসেছে, এতটাই যে তা বলার দরকার পড়ছে না। বলতে পারো গভীর রাতে আজকাল অজান্তেই ভিতর থেকে তৈরি হচ্ছে গরম জল, কিছুক্ষণ থাকার পর তারা আমাকে ছেড়ে চলে যায়। এই টনক আমার পাখি খুব বদমাস, হিংসুটে, পজেসিভ আর কি। এভাবে আজকাল প্রতিদিন মাঝরাতে বেরিয়ে যায়, ঝরে পড়ে, ঢুকে পড়ে জিভে, যদিও তার থেকে বেশি ঝরে পড়ে টানটান কথারা, টাইটান কথারা। অথচ কেউ, আমি কবিতা পড়তে গিয়ে ভুল পড়বই, ফ্রয়েডিয়ান স্লিপ আমাকে হবেই আর কি। হ্যাঁ, অথচ কেউ হঠাৎ করে চাইলে আমি বলতে পারবো না, জমিয়ে রাখার মতো কোনো জীবন আমার ছিল না। এই লাইনটা একটু অন্য পৌনপৌনিকতা দিয়ে একটা চক্র তৈরি করছে পরিধি, খুবই সুন্দর আর কি। হ্যাঁ, জমিয়ে রাখার মতো কোনো জীবন আমার ছিল না, মানে আমি স্কোয়ান্ডারার, আমি সব খরচ করে দেবো আর কি। হ্যাঁ, ফুঁকে দেবো। জমিয়ে রাখার মতো কোনো জীবন আমার ছিল না। কবিতার আরো মজা, তুমি পড়ছো অটোমেটিক্যালি মানে রিভিল করছে একটা ভিতরের গভীর তাৎপর্য। ওই যে বলছে যে গোলাপি পা মোছা, হ্যাঁ, হাফ প্যান্ট গোলাপি পা মোছা, এর থেকে মানে এটা পড়লে রলা বার্থ হালকা ছিটকে যেত আর কি। এইটাই হচ্ছে আদত পাংটা মানাল রিয়ালিটি আর কি। হ্যাঁ, মানে ওই যেটাকে বলে ওই নোভেলেস্ক। হ্যাঁ, বলছে ওকে আপনি নভেল লিখবেন না কোনোদিন, বার্থকে জিজ্ঞেস করা যায়, বার্থ বলে নভেল লেখাটাই নভেল লেখা নয়, তার বিয়ন্ড অনেক কিছু টুকিটাকি, যে আমি ঘর গোছাচ্ছি, টেবিলটা ঠিক করছি, কাগজগুলো একটু সেট করলাম, ওটা বলেনি। আমি তো ইন্টারপ্রেট করি, এক্সট্রা জুড়ে দিই, আমি মানে সাপ্লিমেন্টেশন করি, ওই দেরিদিয়ান স্টাইল আর কি। কখন কোটেশন শেষ হচ্ছে, কখন ন্যারেটার মানে ইন্টারপ্রেটার তথা দার্শনিক ঢুকে পড়ছে, এটা ডায়ালেকট্রিক্যাল খেল, মানে হ্যালু করে দেবে তোমাকে, কোথায় কোটেশন শেষ হচ্ছে আর কোথায় শুরু হচ্ছে লেখকের লেখার। এই একটা বিরাট ব্যাপার, মানে সহপাঠক মানে সহলেখক, কাউন্টার সিগনেটারি। সূর্য এখন আমার অনেকটা কাছে চলে এসেছে, এতটাই যে আর বলার দরকার পড়ছে না। বলতে পারো গভীর রাতে আজকাল অজান্তেই, এখন মনে হয় এই সেলিম, সঞ্চিতা, এই যাদেরই কবিতা পড়েছি, আমাদের ইয়ে চিরন্তন, শম্ভুদা, শক্তি, জীবিত আর বিগত, এই সব মিলিয়ে একজনই যেন কবিতা লিখছে। এটা মালার মিয়ান বিরাট আন্দোলন এখানে চ্যানেলাইজ হচ্ছে, যে
প্রায় একটা একটা নতুন ভাষা তৈরি হচ্ছে কবিতার, একটা প্রফেটিক, হ্যাঁ, ওই স্পেসটা ওয়ান্ডারফুলি তৈরি হচ্ছে। সূর্য এখন আমার অনেকটা কাছে চলে, মানে ওই আমাদের সেটা শেয়ার করিনি, সেটা নিয়ে আমি একটু ক্রিটিক্যাল ছিলাম, পরে আমি দেখলাম কথাটা খুব ভুল বলেনি। কুন্দেরা তো আরেক বিরাট বিশারদ, ওকে আমি একদমই অপছন্দ করি, মানে দুজন থিঙ্কার কখনো পরস্পরকে সহ্য করতে পারে না, আমি কুন্দেরাকে সহ্য করতে পারি না। হ্যাঁ, এবার ওর জিনিয়াসকে আমি খুবই এনাক্রনিক মনে করি। এবার হচ্ছে ও বলেছে যে কাফকাকে তোমরা পড়ো, ভুল পড়ো, কাফকাকে অ্যালিগোরাইজ করবে না, কিন্তু আসলে থিওরিটিক্যালি স্পিকিং বাই ডিফল্ট আমরা সবসময় ডাবল মিনিং করি। ওটা একটা ডায়ালেকটিক্যাল ফ্রিডম তথা ইম্পভারিশ অন্টোলজিক্যাল লেবার। সূর্য এখন আমার অনেকটা কাছে চলে এসেছে, এতটাই যে আর বলার দরকার পড়ছে না। বলতে পারো গভীর রাতে আজকাল অজান্তেই ভিতর থেকে তৈরি হচ্ছে গরম জল। এই যে আমাদের কুন্দেরা বলছে কাফকাকে অ্যালিগরিক্যালি পড়ো না, এটা তো আমারও এজেন্ডা, অথচ ওর কথাটা শুনে আমার মানে হাড় থেকে পিত্তি অবধি জ্বলে যাচ্ছে যে অ্যালিগরি করবো না কেন। দ্বিতীয়ত ওটা আমি মনে করি যে কথার আমরা সবসময় অন্য মিনিং করি, যে মিনিংটা হচ্ছে কনস্পিরেসি থিওরিস্ট তো আমরা প্রত্যেকেই এক্সিস্টেন্সিয়ালি আমরা অন্য মিনিং করি, খারাপ মিনিং করি, এটা নেগেটিভ মিনিং করতে আমরা বাই ডিফল্ট আমাদের ভাষা সেইভাবে আমাদের তৈরি করে রেখেছে, ভাষা আমাদের একেবারে কবজা করে রেখেছে, মানে বোকা বানিয়ে রেখেছে। হ্যাঁ, আমরা ভাষার দাস, হ্যাঁ, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। সূর্য এখন আমার অনেকটা কাছে চলে এসেছে। এখন তো মনে হয় পার্সন বলে কিছু হয় না, পার্সন আসলে খালি দান। তুমি একটা বাক্য বলবে, আমি একটা বাক্য বলবো, কোনোটাই আমাদের প্রপার্টি নয়, আমাদের আইডেন্টিটিও নয়। ফলত হচ্ছে ওই পজিশন অনুযায়ী আমরা পরস্পরের সঙ্গে একটা সংঘাতে লিপ্ত হয়েছি বা অবস্থান করছি। ফলত তুমি যা আমাকে অ্যাকিউজ করবে সেটা ইম্পভারিশ হতে বাধ্য। অ্যাকিউজেশন বা অভিযোগের ভাষা নিজে অলরেডি একটা অন্টিক্যাল জোনে চলে যাবে, সে ডিঅন্টোলজাইজ করতে পারবে না নিজের অবস্থানটাকে। ফলত হচ্ছে এই সেলফ, মানে যেটাকে বলা যায় জেনুইন ডায়ালগ ইম্পসিবল, সবসময় আমরা ইনজেনুইন ডায়ালগে থাকি। সূর্য এখন আমার অনেকটা কাছে চলে এসেছে, এতটাই যে আর বলার দরকার পড়ছে না। বলতে পারো গভীর রাতে আজকাল অজান্তেই ভিতর থেকে তৈরি হচ্ছে গরম জল, কিছুক্ষণ থাকার পর তারা আমাকে ছেড়ে চলে যায়। এভাবে আজকাল প্রতিদিন মাঝরাতে বেরিয়ে যায়, ঝরে পড়ে। এটা উচ্চারণ করা আমার পক্ষে কোয়াইট ডিফিকাল্ট, কারণ একবার বয়শূন্য র, একবার ডয়শূন্য র। তারপর যদি আমি পাল্লায় পড়ি, সেলিমের, সে মাড়ির যদি পাল্লায় পড়ি, আবার ঢয়শূন্য র ঢুকে পড়বে। ঝরে পড়ে, ঢুকে পড়ে জিভে, যদিও তার থেকে বেশি ঝরে পড়ে টাইটান কথারা, অথচ কেউ হঠাৎ করে চাইলে আমি বলতে পারবো না। জমিয়ে রাখার মতো কোনো জীবন আমার ছিল না। কত মাস সেখানে ছিলাম নারীর মাধ্যমে খাওয়া, এসব কিছু নয়। আমরা আলোচনা করি, বুঝতে বাকি থাকে না। একটা ব্লেডের কথা ভুলতে না পেরে পুরনোদের মধ্যে শুধু মায়ের সঙ্গে যোগাযোগ রেখেছি। প্রেমিক জেনে শুনে আমাকে ভালোবাসে, বুঝতে পারে কোথায় কোথায় জল জমছে, মুছিয়ে দিয়ে বলে ঠিকই আছে। মানুষের মতোই প্রেশার বেড়েছে। আমরা জেনেছি মানুষের সঙ্গে এরকমই হয়। দেখার আগে, মানে আমাদের তুমি তার পাঠক হও, প্রিয় লেখক হোক সে না হোক, তুমি তার বিদ্বেষী হও, আমি তো অনেকেরই বিরোধিতা করি। আমাদের মধ্যে কত রক্ত যে সঞ্চারিত হয়েছে, বিনয় মজুমদারও আমাদের মধ্যে ভর করে যখন আমরা লিখি। হ্যাঁ, ওই প্রফেটিক লেগাসি বা সলিডারিটি, অ্যাবসলিউট সলিডারিটি বা মাল্টিপল সলিডারিটি, আমি যে কতজনের সমষ্টি, আই ওয়ান্ডার। আমরা জেনেছি, যার লেখা পড়িনি তারও ভাগ আমার মধ্যে আছে, মানে ওই শেয়ার হোল্ডার আর কি। আমরা জেনেছি মানুষের সঙ্গে এরকমই হয়। দেখার আগে মানুষের আঘাত আমাকে পৃথিবীতে বাঁচাতে চায়। প্রথমবার আমার সঙ্গে জুড়ে যায় আলোড়ন ধ্বনি, পরে আরো শিখে গিয়ে রক্ত দেখেও তার ওপর দাঁড়িয়ে পড়েছি। এত ভালো কবিতার সমাহার। আমি ফরচুনেট যে আমি কবিতা লিখি না, কিন্তু গদ্যকে সর্বোৎকৃষ্ট
আর্টিফ্যাক্ট বা জনরা মনে করি। মনে হচ্ছে 15 বার রিং হলো। পরীক্ষক আমাকে জিজ্ঞেস করেছিল হপচাক কাশরা মানে কি। আমার উত্তর না দেওয়ার মানেহীন হাফ মার্বেলের মতো ম্যাজিক ডাকছে। সারা দেওয়া দরকার ছিল আবাসন, সরিষার পাশে নবাসন। ওদিকে যাইনি বেশি, তার দিকে চেয়ে থাকি। আমি মৌনির কবিতার দিকে যাচ্ছি, হোঁচটও খাচ্ছি, পাটকানও খাচ্ছি, উঠে দাঁড়াচ্ছি, হামাগুড়ি দিচ্ছি ওই ইয়ের মতো, আমাদের ড্যামনেশনে কুকুর আর আমি ঘেউ ঘেউ করছি আর কি পরস্পরে। সরিষার পাশে নবাসন, ওদিকে যাইনি বেশি, তার দিকে চেয়ে থাকি। ড্রাই হচ্ছে ওয়াটার, প্রোটিন, ফ্যাটস, মিনারেলস। সবচেয়ে লম্বা অর্গান চওড়া, সবচেয়ে লম্বা অর্গান চামড়া। অর্গানটা আমি 0 করে দিলাম, উচ্চারণের বাহাদুরি আমার। এই যে সবচেয়ে লম্বা অর্গান চামড়া, এটা খুব ভালো একটা ইনফরমেশন। আমি যেমন প্রথম পড়েছিলাম, মানে এটা অর্গান শুধু না, এটা হচ্ছে ইন্দ্রিয়। প্রথম ইন্দ্রিয় যেটা জাগে মানুষের জীবনে একদম জাইগোটের থেকে একটু যখন বড় হয়, সেটা হচ্ছে ত্বক, জাগমসৃণ ত্বক। আর সবচেয়ে শেষে মারা যায় ত্বক। ত্বক অনেক পরেও, মৃত্যুর পরেও বোধহয় বেঁচে থাকে। এই হচ্ছে তার মানে সবচেয়ে বেশি, মানে আমাদের ত্বক দিয়ে যদি আমরা কথা বলতে পারতাম ভালোই হতো আর কি। শ্রেষ্ঠ কবিতা দূরে একে অপরের গায়ে ঝনঝন করে বাজছে যে বোতলগুলো, অফুরন্ত হাওয়ায় আমরা যেখানে দুলছিলাম। ওই লাইনটা আমার খুব ভালো লেগেছে। হপতাক কাছড়া মানে কি, ও কন্টেম্পোরারি একদম ইমিডিয়েট মিথগুলোকে জড়ো করছে কবিতায়। কবিতার যে অসম্ভব গ্রহণ ক্ষমতা। হ্যাঁ, শ্রেষ্ঠ কবিতা দূরে একে অপরের গায়ে ঝনঝন করে বাজছে যে বোতলগুলো, অফুরন্ত হাওয়ায় আমরা যেখানে দুলছিলাম। বাথরুমের দেওয়ালে ও লিখে দিল 2 লাইন। বাথরুমের দেওয়ালে ও লিখে দিল 2 লাইন। যে স্পঞ্জ দিয়ে নিজেকে পরিষ্কার করি সেটা একটা চুঁয়ে পড়া ঘিলু। অনামিক, আমাদের তো আসলে সিদ্ধ, মানে পিশাচ সিদ্ধ তো বাংলা কবিতা ইটসেলফ, হ্যাঁ, বাই ডিফল্ট। যে স্পঞ্জ দিয়ে নিজেকে পরিষ্কার করি সেটা একটা চুঁয়ে পড়া ঘিলু। অনামি কবিতা দেখে ছবি তুলে একদিন সবাইকে দেখাতে গেল তন্ময়। চিনতে পেরে জেম বলল, এটা আশিসের দেশনাসের অনুবাদ। এরপর কয়েক সেকেন্ড ওই কবিতাকে, ওইটা অল এনকম্পাসিং হতে হয়, ইমিডিয়েট রিয়ালিটিকে, ইমিডিয়েট সত্যকে, মানে হিয়ার অ্যান্ড নাওকে আগ্রাস করে নিলেই সেটা অতীত হয়ে গেল, সেটা মিথ হয়ে গেল, সেটা তোমার ফসিল হয়ে গেল, হ্যাঁ, এভার প্রেজেন্ট হয়ে গেল। এটা আশিসের দেশনাসের অনুবাদ। এর আশিসকে দেখেছি যেতে আমাদের ওই মজুমদার স্ট্রিটে ও বসে অনুবাদ করছে ওরা। চিনতে পেরে জেম বলল, এটা আশিসের দেশনাসের অনুবাদ। দেশনাস নামও শুনি, পড়িও নি। এরপর কয়েক সেকেন্ড কবিতা ভ্যানিশ। কবিতা নিয়ে দ্বিতীয়বার এরকম যেন চোখে না পড়ে। তন্ময়, তুমি জানো না আমি ঘুমিয়ে পড়ি কেন? গাড়ি খুঁজে নিয়ে সোজা বাথরুমে এসো। ভাস্করের গাড়ি করে দেখলাম লোকেশন অন্য দেখাচ্ছে। চিকিৎসা ছাড়াই রিয়ালিটি ইয়ে হয়ে যায়, ম্যাজিক রিয়াল হয়ে যায়। এই যে বলছে, গাড়ি খুঁজে নিয়ে সোজা বাথরুমে এসে দেখলাম লোকেশন অন্য দেখাচ্ছে। চিকিৎসা ছাড়াই বেড়ে যাচ্ছে শ্রেষ্ঠ কবিতা দূরে একে অপরের গায়ে। আমি কতটা স্টুপিড সেটাও এই কবিতা ভুল পড়ার খাতিরে এখন তো জাল ফোন করেছে, এখন এন্টারটেন করা যাবে না। শ্রেষ্ঠ কবিতা দূরে একে অপরের গায়ে ঝনঝন করে বাজছে যে বোতলগুলো। শ্রেষ্ঠ কবিতাটা করতে টপকে গেছে, মানে আমার মাথা ভিড়মিয়ে খাচ্ছে। অফুরন্ত হাওয়ায় আমরা যেখানে দুলছিলাম। বাথরুমের দেওয়ালে ও লিখে দিল 2 লাইন।
যে স্পঞ্জ দিয়ে নিজেকে পরিষ্কার করি সেটা একটা চুঁয়ে পড়া ঘিলু। অনামী কবিতা দেখে ছবি তুলে একদিন সবাইকে দেখাতে গেল তন্ময়। চিনতে পেরে জেম বলল, এটা আশিসের, দেশনাসের অনুবাদ। এরপর কয়েক সেকেন্ড কবিতা ভ্যানিশ। কবিতা নিয়ে দ্বিতীয়বার এরকম যেন চোখে না পড়ে। হুঁশিয়ার, তন্ময় তুমি জানো না আমি ঘুমিয়ে পড়ি কেন। গাড়ি খুঁজে নিয়ে সোজা বাথরুমে এসে দেখলাম, আগে মিসরিডিংটা অন্যটা মিনিং তৈরি করেছিল, লোকেশন অন্য দেখাচ্ছে। চিকিৎসা ছাড়াই বেড়ে যাচ্ছে। শ্রেষ্ঠ কবিতা দূরে একে অপরের গায়ে ঝনঝন করে বাজছে যে বোতলগুলো। অটোমেটিক রাইটিং আমাদের মুক্তি দিতে পারে। ডিসঅর্ডারলি নৈরাজ্য একটা অন্য সাজুজ্য তৈরি করবে, অন্য ইনকম্প্যাটেবিলিটি। সারা রাত ইলেকট্রিক আমাকে কল্পনা করেছে। লাজবাব লাইন। ওই জীবনানন্দ দাশ বলে স্মরণীয় পংক্তি কবিতা নয়, আমি বলি কবিতা, ওটাও কবিতা। হয়তো জীবনানন্দ ইমপ্লিসিট ভাবে ওটাও স্বীকারও করেছেন। সারা রাত ইলেকট্রিক আমাকে কল্পনা করেছে, শেষ পর্যন্ত তোমাকে ফেরালো মাক্ষিকেই কাঁটায়। পাখির রাস্তায় হন্যে হয় বেজির দল। এখন আরমানি ছুটছে যেন রোদ, যেন পাতালের কাঁচ। কাঁচ কথাটা মানে গ্লাস, ইচ্ছে করে একটু চন্দ্রবিন্দু জুড়ে দিই, দুর্বলতা। এখন আরমানি ছুটছে যেন রোদ, যেন পাতালের কাঁচ। শিকড়ের গোড়ায় লিফের প্যাকেটগুলো মদের জননী। কাতারে কাতারে স্কুলের প্রতিদিন জানহীন উঠে পড়ছে ভ্রমণে। হন্ডুরাসের কাছে আরশোলার লালা তার বন্ধু হয়ে গেছে। থার্ড লাইন না বুঝে ঠোঁটে ঘরের ডানা, উঠে পড় তোর সময় হয়ে গেছে। সব কবিতা খুঁজে পাচ্ছি না। যেগুলো কালকে কবিতাকে একটা কবিতা পড়ে শোনালাম। তোমার ঠোঁটে ঘুমিয়ে আছে ঘুষি, চরিত্র ভাগ হয়ে তিনটে সর্প চালের জ্বালায় পাহারা দিচ্ছে। তোমাকে আমি ভালোবাসি। এই লাইনটা আজকের দিনে কেউ লিখতে পারছে? কবিতার পক্ষেই সেটা সম্ভব। অ্যাবসলিউট মানে ডিস্ট্রাইপিকরণ অফ সেলফ। তোমাকে আমি ভালোবাসি। এবার ইঙ্কের ব্যাগটা খুলবো। ওই যেটা একটা শামুকের কথা ছিল, আমার অ্যামনেশিয়া এমন একটা জিনিয়াল ডাইমেনশন নিয়েছে। তোমাকে আমি ভালোবাসি, এবার ইঙ্কের ব্যাগটা খুলবো। অপেক্ষায় অপেক্ষায় পোহাতে হচ্ছে, চিনতে পারছে না ওয়েলা। খুব বেশি নিরাশার আওয়াজ হয়ে গেলে তাকে সামলে নেবে এক্সিট। আরেকটা পড়ি। সুজাতা তার ভবনগুলোর সাইকেল। নিজের শ্রমিক হিসেবে জিনিস পৌঁছে দেওয়া আমার কাজ। এখানে কাঁকর আর মাটির ওপর হাঁটি, ময়লা লাগে না। পাতারা রুক্ষের মতো পড়ে থাকে। এই দীর্ঘ পড়ে থাকা মৃত্যুরও বেশি। এই দীর্ঘ পড়ে থাকা মৃত্যুর বেশি। শক্তির জ্বলন্ত রুমাল জানে তার শেষ লাইন। এখানেও আমাকে কুকুররা চিনে ফেলে, চেটে দেয়। ওদেরকে আমি সুজাতার কাছে যেতে বললাম। ওরা আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়ল। এখন আমার চুল যেন ঝরে না পড়ে। যেখানে সিকিউরিটি সাইকেলের মতো হেসে চলে যায়। সঙ্গীত ভবনে আমি নাচতে এসেছিলাম। তারও আগে আমার মতোই প্রভাকর হয়ে পালিয়ে গেছিল কেউ। পুরোটা তখন দেখা যায়নি। এখন আমি ফিরে এসে দেখছি তখন কলকাতা আমাকে ডাকছিল। আর একটা কবিতা পড়ি। বুকের ভিতর ক্যাটাস্ট্রফি, এটাই তো একটা বইয়ের নাম হতে পারে। সূর্য এখন আমার অনেকটা কাছে চলে এসছে, এতটাই যে
আর বলার দরকার পড়ছে না। তখন শিরোনাম পড়িনি বলে এই কবিতাটা যে পড়েছি বুঝতেও পারিনি। এই প্রস্তুতি ছাড়া পড়া একটা খুবই অপ্রস্তুতিও একটা প্রস্তুতি, সন্দীপন দা হলে বলতেন। আচ্ছা, এই কবিতাটা পড়ি। তার নাম সেরোটোনিন। আমি আর লিখব না, পরিষ্কার করব। আমি আর লিখব না, আমি রেগে যাই। আমি আর লিখব না, আমার অন্য কাজ আছে। যখন খুশি না পারলে লিখব না। এটা আদত লাইন। আমি কালকেই ডায়েরিতে এটা লিখছিলাম যে আসলে শারীরিক একটা সমর্থন ছাড়া লেখা যায় না। শরীর বলবে লেখ, তখন লেখা যায়। হ্যাঁ, শরীর ওখানে কোনো কাজই করছে না, কিন্তু সে একটা ওই মিডিয়ামের মতো কাজ করছে, লিখছে। সকল মস্তিষ্ক বলে কিছু নেই আসলে, ভাষা লিখছে। আমি আর লিখব না, পরিষ্কার করব। আমি আর লিখব না, আমি রেগে যাই। আমি আর লিখব না, আমার অন্য কাজ আছে। যখন খুশি না পারলে লিখব না। আমি আর লিখব না, কাঠ হয়ে যাব। রসে বসে রাখিস মা, আমাকে শুকনো কাঠ করিস না। চিতা কাঠ করিস না, চিতা কাঠ ডাকে আয়। জ্বালানি কাঠ জ্বলবো চিরকাল চুল্লি হয়ে। আমি আর লিখব না, পরিষ্কার করব। আমি আর লিখব না, আমি রেগে যাই। আমি আর লিখব না, আমার অন্য কাজ আছে। যখন খুশি না পারলে লিখব না। বিনয় মজুমদার আমাদের যে কতটা লিবারেট করেছে আমরা নিজেরাও জানি না। যখন খুশি না পারলে লিখব না, আমি আর লিখব না, কাঠ হয়ে যাব। জয়েস যেটা করতো, হস্তনাতে বসে লিখতো, চিরকুট চিরকুট, আর নিক্ষেপ করতো আমাদের ইয়ের মতো। একটা বাক্স ছিল, ভিটগেনস্টাইন। আমি আর লিখব না, কাঠ হয়ে যাব। আমি আর লিখব না, পুরোপুরি প্রতিমা হয়ে যাব। ওই যেটা বলেছিল আমাদের অনিল চট্টোপাধ্যায়, তোকে প্রতিষ্ঠিত করে দেবো টিপে, তোকে একটা ওই তুই, ও বলেনি, ওর বোন বলেছিল। এটা কি যে দারুণ, যেটাকে বলে ইনসেস্চুয়াস। বললো বোনকে তুই একটা গাছের শোকেসে সাজিয়ে রাখ। আমি আর লিখব না, পুরোপুরি প্রতিমা হয়ে যাব। যদি লিখে ফেলি জানবে এটাই আমার জীবন। নিজের নাম, এই রিয়েলাইজেশন আমার সেরোটোনিন। তাই এখনই পুরোপুরি অদৃশ্য নই। আমি লিখছি, আমার কোনো প্রতিশ্রুতি নেই। অপ্রকাশিত লেখা থাকবে না, থাকবে ওটা সন্দীপনের অপ্রকাশিত থাকে না। ক্যাফকা, জীবনানন্দ দাশ, মৌনী মণ্ডলের থাকবে, কারণ এ হচ্ছে অটোমেটিক রাইটিং।